প্রথমেই তথাগতবাবু আপনার কাছে আসতে চাই। তথাগতবাবু, আজকের যে যে খারাপ লাগাটা, এটা এটা সঞ্চালক হিসেবে আমার খারাপ লাগা না। আমি দেখছিলাম কাল ভোট মিটে গেছে, কাল 6টার পর থেকেই অন্যান্য আমাদেরও নেটওয়ার্কের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে আমি হিন্দি দেখছিলাম, রিপাবলিক ইংলিশ দেখছিলাম, রিপাবলিক কন্নড় দেখছিলাম, এই প্রত্যেকটি চ্যানেল এবং অন্যান্য ভাষার যে সমস্ত চ্যানেল আমি দেখতে পাই মনিটরে, সেই সমস্ত চ্যানেলে আমি খবরগুলো দেখছিলাম। এবং আমাদের বাংলার চ্যানেলে আমি আমার চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেখানে বাংলার খবরগুলো দেখছিলাম। আমরা এখনও দেওয়াল লেখাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হানাহানি, মারপিট, আমরা এখনও ভোট পরবর্তী সন্ত্রাস, আমরা এখনও বিভিন্ন ক্যান্ডিডেটকে আটকে দেওয়া, বাধা দেওয়া, আমরা এখনও এটা গালাগালি দিল, ওটা গালাগালি দিল, এগুলোতে পড়ে রয়েছে। এবং 4টে রাজ্য এখন লড়াই করছে তথাগতবাবু, কে টেসলার গাড়িটা আনবে, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাবটা কে কোন রাজ্যে বানাবে, অসমে কে কত বড় টাটার প্রজেক্টটা বানাতে পারবে তার জন্য হুলুস্থুলু পড়ে গেছে। আমরা ক্রমশ কি ওই বাসে যেরকম কন্ডাক্টর দাদারা বলে পেছনের দিকে এগিয়ে যান, আমরা বাঙালি বা বাংলার মানুষ কি এই 13 বছরে আরো বেশি করে পেছনের দিকে চলে যাচ্ছি? ঠিক তাই, যেটা তুমি বলেছ একেবারে বর্ণে বর্ণে সত্যি, কিন্তু তার সঙ্গে কিছু যোগ দিতে হবে। এটা শুধু 13 বছরের ব্যাপার নয়, এটা তার আগে 34 বছর যোগ করতে হবে। কারণ তৃণমূল হচ্ছে সিপিএম এর মেধাবী ছাত্রী, তৃণমূল নেত্রী হচ্ছেন সিপিএম এর মেধাবী ছাত্রী। সিপিএম গত 34 বছর ধরে যা যা করেছে তৃণমূল নেত্রী সেটা অক্ষরে অক্ষরে ফলো করেন। এবং এই যে পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচনের সঙ্গে রাজনীতির সঙ্গে হিংসা, সন্ত্রাস, খুনোখুনি এসব একেবারে ওতপ্রোত হয়ে জড়িয়ে গেছে, এই জিনিসটার সূত্রপাত করেছিল সিপিএমই। এই জিনিস বহুকাল ধরে মানে কংগ্রেসের আমল থেকে আরম্ভ হয়েছে এবং কংগ্রেস এটাকে সামাল দিতে পারেনি। তারপরে 1967 সালের পরে যখন কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো তখন এই জিনিসটা একেবারে মানে রাজনীতির সাথে পুরোপুরি ওতপ্রোত হয়ে জড়িয়ে গেল এবং সেই জের এখনো চলছে। এরই ফলে পশ্চিমবঙ্গে আজকে যা খ্যাতি রটেছে, সারা ভারতে পশ্চিমবঙ্গের যা খ্যাতি রটেছে, সেখানে কোনো শিল্পপতি এই রাজ্যে ধারে কাছে আসতে রাজি নন। আমি এক নাম প্রকাশ করতে রাজি নই, কিন্তু একজন মাঝারি মাপের শিল্পপতি আমাকে বলেছিলেন যে मुझे क्या पागल कुत्ता ने काटा है कि मैं पश्चिम बंगाल में जा करके निवेश करूंगा, जहां से टाटा को मार भगा है वहां तो मुझे जान से मार डालेगा। सारे भारत पड़ा हुआ है, मैं कहीं भी जाऊंगा लेकिन तुम्हारे बंगाल में नहीं। এই রকম হচ্ছে পরিস্থিতি। তো এতে তো আশ্চর্য হবার কিছু নেই যে পশ্চিমবাংলায় নির্বাচনকে কেন্দ্র করে খুনোখুনি, রাহাজানি, ডাকাতি ইত্যাদি সমস্ত হচ্ছে, আর মুখে তো যা হবার হচ্ছেই। আর অন্য রাজ্য তারা শিল্প বা তার সেখানে শিল্পের বিনিয়োগ নিয়ে তারা টানাটানি করছে, কোথায় টেসলা হবে, কোথায় অন্য গাড়ির কারখানা হবে। বেশিরভাগ গাড়ির কারখানা তো তামিলনাড়ুতে হয়ে গেল। তারাও ইন্ডিয়ার অংশ, কিন্তু ওই ইন্ডিয়া জোটের অংশ, কিন্তু তারা এই পরিস্থিতি হতে দেয়নি। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের দুর্ভাগ্য যে আমরা এখানে এসে পৌঁছেছি। এটা ওই 34 যুক্ত 11 বছর বা কত 11 থেকে 34 যুক্ত 13 বছরের রাজত্বের ফল। কিন্তু তথাগতবাবু, এইটাকে চেঞ্জ করার জন্য মানে আমরা দেখতে পাচ্ছি অসুখটা কি, কিন্তু চেঞ্জ করার জন্যও তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। মানে বাঙালিরা, আমি জানি আপনার একটি কথা খুব সমালোচিত হয়েছিল। আপনি বলেছিলেন যে যেভাবে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন কাজ নিয়ে হরিয়ানা বা নয়ডাতে যে ধরনের কাজ করে সেটা যথেষ্ট সমালোচিত হয়েছিল, গোটা বাংলার বহু মানুষ সেটাকে সমালোচনা করেছেন। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি যে হারে পরিযায়ী শ্রমিক মাইগ্রেশন সমস্ত স্তরে, আমার বাড়ির মেয়েরা যেভাবে চলে যাচ্ছে, মুর্শিদাবাদের বাড়ির ছেলেমেয়েরা চলে যাচ্ছে, আবার সল্টলেকে যে ধরনের বাড়িগুলো রয়েছে সেই বাড়িরও ছেলেমেয়েরা চলে যাচ্ছে। একেবারেই তাই। আজকে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই,
এই সেক্টর 5 একটা ছোট জায়গা যেখানে কিছু মানুষের কিছু যুবকদের কর্মসংস্থান হয়েছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় মানে সমুদ্রে জলবিন্দু মাত্র। আর সেক্টর 5-এ কাদের কর্মসংস্থান হয়েছে? সেক্টর 5-এ যারা বুদ্ধিবৃত্তি বা স্কিল সেটের দিক দিয়ে অনেক উঁচুতে, তাদের কর্মসংস্থান হয়েছে, কিন্তু সাধারণ যুবক যুবতীদের তো সেরকম কোনো জায়গা নেই। উল্টে একটুখানি আগে তুমি যে বয়ানটা শোনাচ্ছিলে সেটাতে যে সব হবে হবে, চপ শিল্প হবে, তেলেভাজা শিল্প হবে, ওখানে দৌচা পাঁচামিতে এত বড় কয়লার খনি হবে, ডবল ডবল চাকরি হবে, শুধু শুধু এই প্রতিশ্রুতি আর কিছু না। এর কারণটা কিন্তু খুব সরল। তৃণমূল নেত্রীর চোখে একটি পাখির চোখ আছে, অর্জুনের কাছে যেরকম ছিল, সেই পাখির চোখটা হচ্ছে আমাকে পরবর্তী নির্বাচনে জিততে হবে, আর কিচ্ছু এসে যায় না। পরবর্তী নির্বাচনটা আমাকে যে কোনো রকমে হোক জিততে হবে, এটা প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার দলের নিয়ন্ত্রণ 100% আমার হাতে থাকতে হবে, পুরোপুরি আমার হাতে থাকতে হবে, ভাইপোর হাতেও না, আমার হাতে থাকতে হবে। এই দুটোর জন্য তৃণমূল নেত্রী নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবেন। আরে কোথায় টেসলা, কোথায় অন্য কারখানা, কোথায় IBM, কিচ্ছু এসে যায় না এগুলোতে। নির্বাচনটা জিততে হবে, দলের নিয়ন্ত্রণ আমার কাছে থাকতে হবে, এইটাই হচ্ছে পরম মোক্ষ লাভ। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ তথাগত বাবু সময় দেওয়ার জন্য। আপনাকে এখানেই আমি আপনি ছেড়ে দিচ্ছি, আমি বাকি এবার স্টুডিওর গেস্ট যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছি, কিন্তু তার আগে আমি জগন্নাথ চ্যাটার্জি বা অন্যান্যদের কাছে যাওয়ার আগে একবার জগন্নাথদা, আমি তৃণমূলের প্রার্থী হুগলিতে, যেখানে সিঙ্গুরের কারখানা নিয়ে আন্দোলন হয়েছিল, সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত প্রিয় দিদি আমারও, দিদি নাম্বার 1 থেকে শুরু করে বিভিন্ন সিনেমা সিরিয়ালে আমিও দিদিকে দেখেছি। একবার দেখি শিল্প নিয়ে যখন কোনো প্রেস স্টেটমেন্ট হচ্ছে তখন ওনার বক্তব্য বিশাল ভাইরাল, দেখি একবার। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছি এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি, বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে, জয় বাংলা, জয় বাংলা।